নেতাজি কখনো এই সাম্প্রদায়িক রাজনীতি গ্রহণ করতেন না। লাইক আমিও রাজনীতি করেছি, কিন্তু আমার রাজনীতি আদর্শ ভিত্তিক রাজনীতি। আজকে আমি যা মনে করি, ভারতবর্ষকে যদি রক্ষা করতে হয়, একমাত্র পথ হচ্ছে নেতাজির আদর্শ। যদি কোনো রাজনৈতিক দল সম্মান জানাতে চায়, তাহলে আসুন সুভাষচন্দ্র বোসের আদর্শে সেই রাস্তায় হাঁটুন। আপনারা উল্টো পথে হেঁটে আপনি কি করে নেতাজিকে সম্মান দেবেন? তাহলে ভারতবর্ষ কি শুধু উত্তরপ্রদেশই থাকবে? এই প্রশ্ন কিন্তু আজকে উঠেছে। এত মানুষ যে রক্তপাত করেছিল, এত মানুষ যে ফাঁসির মঞ্চে গিয়ে দাঁড়িয়েছিল, দুখণ্ডিত ভারতবর্ষের জন্য নয়। যদি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়, ঐক্যবদ্ধভাবে না করলে হবে না। তাই কিচেন এক করে তারা একসাথে শুতো, একসাথে খেত, একসাথে লড়ত। উনি মহিলাদের যে সম্মান দিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজে, আজকে সেটাও আমরা দিয়ে উঠতে পারিনি। সুভাষচন্দ্র বোস যে কংগ্রেস ছেড়ে দিলেন, মহাত্মা গান্ধী বা পণ্ডিত নেহরু বা সর্দার প্যাটেলের সাথে কোনো ব্যক্তিগত সমস্যার জন্য নয়, এটি ভুল ইতিহাস প্রকাশিত হয়। আজকে আমরা মহাত্মা গান্ধীকে রাষ্ট্রীয় পিতা, ফাদার অফ দ্য নেশন বলি, কিন্তু সেটি প্রথমবার কিন্তু সুভাষচন্দ্র বোস বলেছিলেন। সুভাষচন্দ্র বোস হতো না শরৎচন্দ্র বোস না থাকলে। নমস্কার, বিকে স্পট ফাইলসে সকলকে স্বাগত। বিকে স্পট ফাইলসে আমাদের বিভিন্ন গেস্টরা এসে থাকেন এবং আজকে আমাদের বিশেষ অতিথি রয়েছেন আমাদের সঙ্গে। টুডে উই আর হ্যাভিং মিস্টার চন্দ্র বোস, গ্র্যান্ড নেফিউ অফ নেতাজি সুভাষ চন্দ্র বোস। নমস্কার স্যার। নমস্কার। কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? আপনার দর্শকবৃন্দকে আমার অনেক অনেক শুভেচ্ছা। স্বাধীনতা দিবস আসছে, আসুন আমরা একসাথে পালন করি। একদম, আমরা সকলে ভালো রয়েছি। স্বাধীনতা দিবসের কথা বললেন এবং স্বাধীনতা দিবসে যখন গোটা দেশ তিরঙ্গায় ছেয়ে যায়, সকল দেশবাসীর মনে দেশাত্মবোধ আবারও জেগে ওঠে, সেই সময় দাঁড়িয়ে বাঙালির মনে নেতাজি সুভাষচন্দ্র বোস এমন একটা নাম আমাদের মনে মননে ওতপ্রোতভাবে জড়িত হয়ে রয়েছে। আপনার কি মনে হয় দেশবাসী কোথাও নেতাজির নামটা ভুলে যাচ্ছে? দেখুন, স্বাধীনতা সংগ্রামে বহু মানুষ যুক্ত ছিলেন। 1857 সালে আমার মতে প্রথম স্বাধীনতা সংগ্রামে শুরু যে সিপাহী বিদ্রোহ হয়েছিল মঙ্গল পাণ্ডের নেতৃত্বে, সেটি আমার মতে স্বাধীনতা সংগ্রামের প্রথম অধ্যায়। তারপর বহু মানুষ প্রাণ বিসর্জন দিয়েছেন। শহীদ ভগৎ সিং, ক্ষুদিরাম বোস, বিনয় বাদল দীনেশ, আরও অনেকে যাদের নামও আমরা জানি না। তার সাথে সাথে মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন ব্রিটিশ সাম্রাজ্যবাদের ওপর একটি প্রভাব নিশ্চয়ই বিস্তার করেছিল। কিন্তু স্বাধীনতার শেষ লড়াই, দ্য ফাইনাল অনস্লট অন ব্রিটিশ ইম্পেরিয়ালিজম, ছিল আজাদ হিন্দ ফৌজের লড়াই, নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে। সেই যে 1944 সালে সেই যে সাংঘাতিক সুর, সেই সুর এখনো আমরা শুনলে আমরা কিরম শিউরে উঠি। কদম কদম बढ़ाए जा, खुशी के गीत गाए जा, এ জিন্দগি है কौम की, এ কौम पे लुटाए जा। এই সুরের সাথে 60,000 আজাদ হিন্দ ফৌজের সৈন্য চলেছিল ইম্ফলের পথে। এবং এই ইতিহাস আজকের তারিখ পর্যন্ত সেইভাবে প্রকাশিত হয়নি। 1944 সালে আজাদ হিন্দ ফৌজ ভারতবর্ষের মাটিতে ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ব্রিটিশ সৈন্যদের পরাজিত করেছিল সেই যে ঐতিহাসিক শহর মৈরাং, মণিপুরেতে। এবং এপ্রিল মাসে 14 এপ্রিল 1944 সালে ভারতবর্ষের পতাকা উত্তোলন করেছিল আজাদ হিন্দ ফৌজের সৈন্য কর্নেল শওকত আলী মালিক। তাই সুভাষচন্দ্র বোসের যে অবদান, সেই অবদান এখনো আমরা স্কুল কলেজের পাঠ্যপুস্তকে দিয়ে উঠতে পারিনি। কিন্তু সুভাষচন্দ্র বোস এবং আজাদ হিন্দ ফৌজের সৈন্যরা 140 কোটি ভারতবর্ষের মানুষের মনে প্রাণে বাস করে।
একদমই, যে কথাটা আপনি এই নিয়ে দুবার বললেন, আমাদের যে তরুণ প্রজন্ম, যে ছাত্রছাত্রী, তারা ইতিহাস জানতেই পারছে না। তাদের আগের প্রজন্ম যে কি করে গেছিল সেই ইতিহাস তাদের কাছে অজানা থেকে যাচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? কেন এটা ঘটছে? কোথায় এই খামতিটা থাকছে? দেখুন, একটি কথা আছে, আপনি যদি আপনার দেশের ইতিহাস ভুলে যান তাহলে প্রগতির পথে সেই রাষ্ট্র কখনো যেতে পারে না। আমি অনুরোধ করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে যে আইনের যে স্টোরি, আজাদ হিন্দ ফৌজের যে অবদান, যে 60,000 সৈন্য, আপনি জানেন এই যে 60,000 সৈন্য ছিল তার মধ্যে একটিও হিন্দু ছিল না, একটিও মুসলমান, শিখ, ঈসাই, বৌদ্ধ, জৈন ছিল না। তাহলে এই 60,000 সৈন্য কারা ছিল? তারা ভারতীয় ছিল। সুভাষচন্দ্র বোস একমাত্র নেতা আজকের তারিখ পর্যন্ত যিনি সব ধর্মকে ঐক্যবদ্ধ করে ভারতীয় বলে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। আমার যেটি মনে হয়, আজকে বর্তমান ভারতবর্ষে যে বিভাজনের রাজনীতি, যে সাম্প্রদায়িকতা, এর বিরুদ্ধে লড়াই করার একমাত্র পথ হচ্ছে নেতাজির আদর্শ। নেতাজির আদর্শে যদি আমরা আজকের প্রজন্মকে উদ্বুদ্ধ করতে পারি তাহলে কিন্তু জাতীয় সংহতি আবার ফিরে আসবে। এখন কিন্তু সেটি নেই। একদমই। তাহলে কি কোথাও এই যে ছাত্র যুবরা যারা খুব অল্প বয়সী রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছে এবং তারা সাম্প্রদায়িকতাকে খুব করে প্রমোট করছে, কোথাও কি তারা এই ইতিহাসগুলো জানে না দেখেই এটা ঘটছে? একেবারেই, একেবারেই তাই আমাদের দায়িত্ব যে এই আজাদ হিন্দ ফৌজের যে ইতিহাস, সুভাষচন্দ্র বোসের যে অবদান, যে সবাইকে ঐক্যবদ্ধ করে, ওনার যে আদর্শ ছিল সর্বধর্ম সমন্বয়, এই সব আদর্শকে সামনে নিয়ে আসা সাংঘাতিকভাবে প্রাসঙ্গিক আজকের তারিখে। কিন্তু সেটি হয়তো আমরা সেভাবে এখনো সফল হইনি। তাই সরকারের পক্ষ থেকে, শুধু সরকার নয়, আমাদেরও এগিয়ে আসতে হবে, সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, আজকের প্রজন্মকে বোঝাতে হবে যে দেখুন, আমরা স্বাধীনতা সংগ্রামে সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিলাম এবং আজাদ হিন্দ ফৌজ শেষ লড়াই করেছিল 1944 সালে। 21শে অক্টোবর 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন এবং সেই সরকার ছিল অখণ্ড ভারতবর্ষের প্রথম স্বাধীন সরকার। নেতাজি সুভাষচন্দ্র বোস যদি ভারতবর্ষে ফিরে আসতেন 1947 সালে, তাহলে কিন্তু পাকিস্তান হতো না। আমরা অখণ্ড ভারতবর্ষের পূর্ণ স্বরাজ অর্জন করে উঠতে পারতাম। আরেকটি মহাপুরুষ যার নামও আজকাল অনেকে উচ্চারণও করে না, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তিনিও চেয়েছিলেন পূর্ণ স্বরাজ। আজাদ হিন্দ ফৌজ, মহাত্মা গান্ধী, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আরো অনেকে পূর্ণ স্বরাজের, অখণ্ড ভারতবর্ষের পূর্ণ স্বরাজের লড়াই করেছিলেন, কিন্তু দুটি আমরা অর্জন করে উঠতে পারিনি। আমরা পূর্ণ স্বরাজ পাইনি, আমরা ডমিনিয়ন স্টেটাস পেয়েছিলাম এবং দেশ বিভক্ত হয়ে যায়, বাংলা দুখণ্ডিত হয়ে যায়। বাংলা দুখণ্ডিত হওয়ার কোনো কথা ছিল না। পাকিস্তান যখন ঘোষণা হলো যে পাকিস্তান হবে, তো পূর্ববঙ্গ কেন দুখণ্ডিত হয়ে গেল? ইউনাইটেড বেঙ্গল যদি থাকতো, আজকে বাংলায় যে সমস্যা দেখা দিয়েছে, বাংলাদেশ থেকে যে সমস্যা হচ্ছে, এসব হতো না। আমরা এক থাকতাম, ইউনাইটেড থাকতাম। সেটিই ছিল সুভাষচন্দ্র বোস এবং শরৎচন্দ্র বোসের যে স্বপ্ন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্বপ্ন, সেটি আমরা করে উঠতে পারিনি। তাই এই সব মহাপুরুষ, তাদের যে অবদান, তারা কি ভারতবর্ষের জন্য লড়াই করেছিলেন, সেটি কিন্তু আজকের প্রজন্মকে তুলে ধরার সময় এসেছে। তাহলে সেই জায়গা থেকে বলতে গেলে কি স্যার, শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি কি নেতাজির আদর্শ মানতেন না? দেখুন, শ্যামাপ্রসাদ মুখার্জি খুবই, উনি শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। ওনার শিক্ষা জগতে খুবই সুনাম ছিল। উনি, ওনার পাণ্ডিত্য, ওনার ভাইস চ্যান্সেলর ছিলেন উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে উনি কিন্তু একটু সাম্প্রদায়িক ছিলেন, এটা তো মানতেই হবে। দেখুন, ইতিহাস
তো আমি বদল করতে পারবো না কাউকে খুশি করতে। তো উনি সাম্প্রদায়িক ছিলেন এবং উনি যদিও সেদিন বাংলা বিভক্ত হয়েছিল কংগ্রেসের জন্য, মূলত কংগ্রেস দায়ী পার্টিশন অফ ইন্ডিয়ার জন্য এবং বাংলা বিভক্ত, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলা বিভাগের সমর্থন করেছিলেন। এবং আরেকটি প্রশ্ন, এই যে যখন দুটোই বাংলা গঠন হলো এবং হিন্দু যারা ওপার বাংলায় রয়ে গেল, পূর্ববঙ্গে রয়ে গেল, তখন ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তান হলো, তাদের তো রক্ষা করার জন্য কেউ এগিয়ে এলো না। শ্যামাপ্রসাদ মুখার্জি বাবুও তো এলেন না, উনি কাশ্মীরে চলে গেলেন। তাই যদি আমরা একসাথে থাকতাম, একটি ঐক্যবদ্ধভাবে থাকতাম, উগ্রবাদী দলকে সামাল দিতে ঐক্যর প্রয়োজন। কিন্তু দুখণ্ডিত হয়ে গেল, ওপারে যে হিন্দুরা রয়ে গেল তাদের তো হত্যা করা হলো, তাদের কিন্তু রক্ষা করার জন্য কেউ এগিয়ে এলো না। তো আমার মতে ইউনাইটেড বেঙ্গল কনসেপ্ট সমর্থন করা উচিত ছিল, সেটি হয়নি। কিন্তু এই ভুল যেন আর না হয়, কেন যেভাবে রাজনীতি পরিচালনা হচ্ছে এখন, আমার যেটি মনে হয় আবার কিন্তু ভারতবর্ষ খণ্ড খণ্ড হয়ে যাবে। একদমই তাই। আমি এই প্রসঙ্গেই আসছিলাম। শ্যামাপ্রসাদ মুখার্জি যে পথ দেখিয়েছিলেন বর্তমানে ভারতীয় জনতা পার্টি, তারা বারংবার দাবি করেন যে তারা ধর্মনিরপেক্ষভাবে কাজ করেন, কিন্তু কোথাও গিয়ে তাদের মধ্যেও এই সাম্প্রদায়িকতা এখনো দেখা যায়। সেটার শুরু কি ওখান থেকেই, যেটা অনেক সময় বিভিন্ন নেতারা দাবি করে থাকেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরেই মুসলিম লীগ শুরু হয়েছিল, বা তিনি মুসলিমদের মানে তার মধ্যে ধর্ম নিরপেক্ষতা ছিল, কোনো সাম্প্রদায়িকতা ছিল না। সেটা কতটা যথোপযুক্ত বলে আপনি মনে করছেন? দেখুন, শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা সকলেই শ্রদ্ধা করি। ওনার শিক্ষা জগতে ওনার একটি নাম ছিল। কিন্তু দেখুন, আমি ভারতীয় জনতা পার্টি কেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে টেনে আনেন আমার জানা নেই। কেন ওনারা বলেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি হচ্ছে ভারতীয় জনতা পার্টির ফাউন্ডার? একদম একেবারেই নয়। উনি হিন্দু মহাসভায় ছিলেন, উনি মুসলিম লীগের সাথেও হাত মিলিয়েছিলেন, কংগ্রেসেও ছিলেন। ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয় 80-র দশকে এবং খুবই বড় মাপের নেতা অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানি, ওনারা প্রতিষ্ঠিত করেছিলেন ভারতীয় জনতা পার্টি। শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে কোনো সম্পর্ক নেই বিজেপি। তো আমার বিজেপি বন্ধুরা হয়তো আরো ভালোভাবে বোঝাতে পারবে। এখন বাংলায় রাজনীতিতে ওনারা সফল হতে চায়, সেই জন্য একজন বাঙালিকে যদি টেনে আনা যায়, কিন্তু কোথাও কি এখানে বাঙালির আবেগকে কাজে লাগানো হয়? একটা প্রচেষ্টা হয়তো চলছে, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি রাজনৈতিক ক্ষেত্রে প্রাসঙ্গিকতা ওনার নেই। আজকের যুব সমাজ, বাংলার যুব সমাজ, বাঙালিরা সেইভাবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে আর মনে রাখেনি, রাখার কোনো প্রয়োজনও ছিল না। তাই ওনাকে সম্মান রেখে আমি বলছি, মানে রাজনৈতিকভাবে হি ইজ ইররিলেভেন্ট। বেশ, আপনি কিছুক্ষণ আগেই একটা কথা বললেন, 1947 সালে যদি নেতাজি সুভাষচন্দ্র বসু ফিরে আসতেন, এ নিয়ে বহু জল্পনা তৈরি হয়। অনেক সময় কেউ কেউ বলেন যে নেতাজি জীবিত, কেউ কেউ বলেন যে না 1947 সালেই তিনি মারা গিয়েছিলেন। তো আপনি তো নেতাজি সুভাষচন্দ্র বসুর একজন পরিবারের সদস্য, এই ক্ষেত্রে আমরা আপনার কাছ থেকে জানতে চাইছি যে আপনারা কোনটা সত্যি বলে মনে করেন? দেখুন, পরিবারেই জন্মগ্রহণ করেছি বলেই আমি নেতাজি আর শরৎ বোসের বিষয়ে বেশি জানবো তা নয়, এটি রিসার্চের মাধ্যমে জানা যায়। আমরাও একটু রিসার্চ করেছি, এই নয় যে আমরা করিনি। দেখুন, 2016 পর্যন্ত আমাদের পরিবারের পক্ষ থেকে অনেকেই আমরা বিশ্বাস করিনি যে নেতাজি সুভাষচন্দ্র বোসের মৃত্যু ঘটেছিল বিমান দুর্ঘটনায় 18ই অগস্ট 1945 সালে। তবে একটি খুব মহত্বপূর্ণ কাজ নরেন্দ্র মোদীজি করেছে, এটা মানতেই হবে। আমরা দাবি করেছিলাম পরিবারের পক্ষ থেকে এবং আরো অনেক সংগঠন যারা নেতাজিকে নিয়ে গবেষণা করেন, ডিক্লাসিফিকেশন অব নেতাজি ফাইলস, যেসব গোপনীয় নথি
বহু বছর দিয়ে গোপন রাখা হয়েছে। কেন রাখা হয়েছে আমার জানা নেই, কিন্তু যে কোনো কারণেই হোক প্রচুর ফাইল গোপনীয় করে রাখা ছিল। তো সেইগুলো প্রকাশিত করার দাবি আমরা তুলেছিলাম। পরিবারের পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রীর বাসভবনে আমরা আমন্ত্রিত হয়েছিলাম, আমরা গিয়েছিলাম এবং ওনাকে আমরা একটি দরখাস্ত দিই যে দেখুন আপনি দায়িত্ব নিয়ে এই সব ফাইল প্রকাশিত করুন। উনি কিন্তু সেই আমাদের দাবি উনি গ্রহণ করেছিলেন এবং 23শে জানুয়ারি 2016 সাল থেকে উনি প্রায় 400 ফাইল প্রকাশিত করেছেন। আমরা একটি কমিটি গঠন করেছিলাম, একটি সংগঠনের সাথে আমি যুক্ত আছি, দি ওপেন প্ল্যাটফর্ম ফর নেতাজি। প্রায় 400 সদস্য আছে এই কমিটিতে। আমরা একটি স্টিয়ারিং কমিটি গঠন করে এই সমস্ত ফাইল আমরা গবেষণা করে দেখেছি, স্ক্রুটিনি করা হয়েছে। এই সমস্ত ফাইল কিন্তু ন্যাশনাল আর্কাইভসে সব রয়েছে, যে কেউ গিয়ে ন্যাশনাল আর্কাইভসে এই ফাইল নিয়ে তারা গবেষণা করতে পারে। এই সমস্ত ফাইল দেখার পর যে তথ্য উঠে এসছে সামনে, আমরা আগে শুধু 3টি কমিশন নিয়ে আলোচনা করতাম। প্রথম যে কমিশন হয়েছিল 50-এর দশকে, শাহনওয়াজ কমিটি, 3 মেম্বার কমিটি হয়েছিল। তারপর দ্বিতীয় কমিশন হয়েছিল 70-এর দশকে, সেটি ছিল খোসলা কমিশন। আর তৃতীয় কমিশন হয়েছিল 1999 সালে, যেটি বিজেপি সরকার ছিল সেই সময়, অটল বিহারী বাজপেয়ী সরকার, তিনি করেছিলেন জাস্টিস মুখার্জি কমিশন। তো এই 3টি কমিশনের রিপোর্ট নিয়ে তারা কি তথ্য তুলে ধরেছে এই নিয়ে বহু আলোচনা হয়েছে। প্রথম 2টি কমিশন তারা তথ্যর উপর ভিত্তি করে প্রমাণিত করেছিল যে ওনার বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল 1945 সালে, কিন্তু জাস্টিস মুখার্জি বলেছিলেন না, মৃত্যু হয়নি। কিন্তু জাস্টিস মুখার্জি সেই সব তথ্য উনি কি দেখেছিলেন? তথ্যের উপর ভিত্তি করে কি উনি করেছিলেন? দেখুন, নেতাজি সকলের মনে প্রাণে বাস করেন, কেউ নেতাজি মৃত মানতে রাজি নয়, সেটি আলাদা ব্যাপার, সেটি একটি ইমোশন, মানে নেতাজি একটি আবেগ মানুষের মনে রয়েছে, কিন্তু সশরীরে উনি জীবিত, এটা কি সম্ভব? এই যে তথ্য প্রকাশিত করলো এনডিএ সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, তাতে আমরা দেখলাম 11টি এনকোয়ারি হয়েছিল এবং তার ভেতরে আন্তর্জাতিক এবং জাতীয় 10টি এনকোয়ারি সমস্ত তথ্য তুলে ধরে প্রমাণিত করেছে যে সুভাষচন্দ্র বোসের মৃত্যু 18ই অগস্ট 1945 হয়েছে। শুধু জাস্টিস মুখার্জি একটি কমিশন, 10:1 একটি কমিশনের রিপোর্ট উনি বলেছেন যে মৃত্যু হয়নি। উনি কিসের ওপর ভিত্তি করে বলেছেন, কোথা থেকে উনি এই তথ্য পেলেন আমার জানা নেই। উনি লিখেছেন 10,000 ফুট ওপরে নাকি প্লেনটি উড়েছিল এবং সেইখান থেকে প্লেনটি পড়ে যায়। 10,000 ফিট থেকে যদি একটি প্লেন ক্র্যাশ করে তাহলে কেউ জীবিত থাকতে পারে না, কিন্তু 7 জন জীবিত ছিল, 13 জন প্রার্থী ছিল, তাতে প্যাসেঞ্জার 7 জন জীবিত ছিল। তার ভেতরে নেতাজির যে খুবই ক্লোজ এড হাবিবুর রহমানও ছিলেন। প্লেনটি ওড়েইনি, প্লেনটি উড়বার চেষ্টা করেছিল, 10,000 ফিট নয়, 10 থেকে 15 ফিট শুধু প্লেনটি উঠেছিল এবং পড়ে যায়। নেতাজির মৃত্যু হয়েছিল প্লেনটি পড়ে যাবার ইম্প্যাক্টে নয়, নেতাজির মৃত্যু হয়েছিল 3rd ডিগ্রি বার্নসে। এটি খুবই দুর্ভাগ্যজনক যে উনি পেট্রোল ট্যাঙ্কের পাশে বসেছিলেন, তো যখন প্লেনটি মাটিতে পড়ে ওই পেট্রোল ট্যাঙ্কটি বাস্ট করে যায় এবং সমস্ত পেট্রোল ওনার দেহে পড়ে যায় এবং আগুন ধরে যায়। উনি যদি অন্য কোনো স্থানে বসতেন যেখানে হাবিবুর রহমান বসেছিলেন, উনি জীবিত থাকতেন, কিন্তু তৎক্ষণাৎ ওনার মৃত্যু হয়নি। ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, একটি আর্মি হসপিটালে ওনাকে ভর্তি করা হয়। উনি গভীর রাত পর্যন্ত জীবিত ছিলেন, ওনাকে মরফিন ইঞ্জেকশন দেওয়া হয়, ট্রিটমেন্ট দেওয়া হয়, গভীর রাতে ওনার মৃত্যু ঘটে। যে তথ্য সামনে এসছে, এই তথ্যকে সামনে রেখে আমার কাছে কোনো প্রমাণ নেই এর বিপক্ষে কিছু বলা।
তাই যেহেতু প্রমাণিত হয়ে গেছে, যেহেতু তথ্য সামনে এসছে, তাই 2016 পূর্বে আমার যা মতামত ছিল যে না উনি জীবিত ছিলেন, উনি মৃত্যু হয়নি, তা আমাদের সেই ভুল যে ধারণা। ধারণা ছিল সেই ধারণা ওয়াজ ফলস। এটা মানতেই হবে। দেখুন, প্রমাণ ছাড়া আমরা কোনোদিনই এটি মেনে নিতাম না। প্রচুর গুজব হয়েছে, প্রচুর আজগুবি কথা একদম বলা একদমই হয়েছে। গুমনামি বাবার সঙ্গেও ওনার তুলনা করা হয় অনেক শুধু ক্ষেত্রে। গুমনামি বাবা নয়, 8টি বাবা ছিল। আচ্ছা। তো তারা কি দোষ করলো? শোলমারির সাধু উত্তরবঙ্গে একজন, মধ্যপ্রদেশে একজন, মহারাষ্ট্রায় আরেকজন, 8 জন বলেছিলেন তারা হয়তো নেতাজি সুভাষচন্দ্র বোস। কিন্তু তাদের যখন চাপ দেয়া হয়, চাপ সৃষ্টি করা হয়, তারা প্রকাশ্যে এসে আবার বলেছে না আমরা নেতাজি নই। শোলমারির সাধু নাকি, আমি আমার পিতা অমিয়নাথ বোসের কাছে শুনেছি, বাবা ব্যারিস্টার ছিলেন কলকাতা হাইকোর্টে। তো তখন যখন এই গুজব রটলো যে শোলমারির সাধু নাকি নেতাজি উত্তরবঙ্গে আছেন, তো বাবা এটা নিয়ে একটা ইনকোয়ারি মতো করেছিলেন। তো সেই শোলমারি সাধু নিজেই এসে বলেছিলেন যে না আমাকে ক্ষমা করবেন, আমি নেতাজি নই। তো এগুলো দেখুন, এটা হয়ে থাকে কেন? মানুষ মানতে রাজি নয়, কিন্তু যেটা সত্য ঘটেছে সেটা তো আমাদের মানতেই হবে। যদিও নেতাজির যে ভাবমূর্তি, ওনার যে জাইগ্যান্টিক পার্সোনালিটি ছিল, সেটা আমাদের ভেতরে বরাবর জীবিত থাকবে। একদমই আপনার এই কথা শুনেই প্রথম যেটা মনে পড়লো, রবি ঠাকুরও বলে গিয়েছিলেন ভালো মন্দ যাহাই আসুক সত্য এলাও সহজে। তাই আমাদেরও হয়তো মেনে নিতে হয়। কিন্তু এই যে গুমনামি বাবার কথা আমি বললাম, এটা নিয়েই আমাদের বাংলায় সিনেমাও হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে সিনেমা হয়েছে। তো সিনেমা এমন একটা জিনিস যেটা আমাদের তরুণ প্রজন্মকে খুব টাচ করে। একেবারে। তো অনেক সময় এখন দেখা যায় যে সিনেমা থেকেও মানুষ অনেক কিছু শেখে, জানে, যে ইতিহাস আমরা জানিনি সেই ইতিহাস সম্পর্কেও আমরা জানি। তাহলে এটা কোথাও এই প্রজন্মের উপর একটা ভুল ইম্প্যাক্ট ফেলবে না? দেখুন, আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র, কেউ সিনেমা করতে চায়, করতেই পারে, কিন্তু ওনারা কি তথ্য তুলে ধরেছে সেটি একটু দেখার প্রয়োজন আছে। গুমনামি বাবা নেতাজি বলে যখন 1985 সালে, উনি জীবিত ছিলেন 1985 সাল পূর্বে, কিন্তু যখন জীবিত ছিলেন সেই সময় কিন্তু ওনার কথা শোনা যায়নি কখনো। আমি টাটায় চাকরি করতাম সে সময়, এবং আমি কানপুরে ছিলাম, কানপুরে পোস্টেড ছিলাম। কানপুর থেকে আমি গাড়ি করে লখনউ যেতাম কাজে, পাশেই দেখতাম ফাইজাবাদ লেখা রয়েছে বোর্ড। আমি যদি জানতাম যে গুমনামি বাবা যদি নেতাজি হয়ে থাকতো, ফাইজাবাদে উনি বাস করেন, আমি নিশ্চয়ই গুমনামি বাবার সাথে দেখা করতে যেতাম। কিন্তু সেই সময় আমাদের কোনো জানা ছিল না। উনি মারা যাওয়ার পরেই গুজব রটলো যে উনি হয়তো নেতাজি ছিলেন। এটি নিয়ে কমিশন অফ এনকোয়ারিও বসেছে। জাস্টিস মুখার্জি যদিও বিমান দুর্ঘটনার ব্যাপারে উনি ভুল করেছেন, কিন্তু উনিও এই গুমনামি বাবার বিষয়ে কিন্তু উনি সঠিক বলেছেন। উনি বলেছেন যে গুমনামি বাবার সাথে নেতাজির কোনো সম্পর্ক নেই। জাস্টিস মুখার্জির রিপোর্টে উনি লিখেছেন। এবং তার পরবর্তীকালে সাহায় কমিশন বলে একটি কমিশন গঠন করা হয়, যেটি উত্তরপ্রদেশ সরকার গঠন করে। সাহায় প্রচুর তথ্য দেখেছেন। আমাদের পরিবার থেকেও আমার কাকা, উনি আর জীবিত নেই, উনি ডক্টর দ্বারকানাথ বোস, উনি হচ্ছেন ডক্টর সুনীল চন্দ্র বোসের পুত্র, আইআইটির প্রফেসর ছিলেন। উনিও গিয়ে ওখানে উইটনেস হয়ে উনি সাহায় কমিশনে ওনার তথ্য তুলে ধরেছেন। জাস্টিস সাহায়ের রিপোর্ট যদি আপনি দেখেন, উনি স্পষ্টভাবে লিখেছেন যে ইনি নেতাজির ফলোয়ার ছিলেন। গুমনামি, এখন নেতাজির ফলোয়ার তো সকলেই, কিন্তু ফলোয়ার হলে যদি সে নেতাজি হয়ে যায় তাহলে তো একটু অসুবিধে আছে। তো ফলোয়ার ছিলেন, নেতাজিকে উনি শ্রদ্ধা করতেন, কিন্তু উনি নেতাজি ছিলেন না। তো জাস্টিস সাহায় এই রিপোর্ট দিয়েছে, এবং এই রিপোর্ট উত্তরপ্রদেশ সরকার, যোগী সরকার, এখনকার যে সরকার বর্তমান যোগী সরকার, এই রিপোর্ট 2019 সালে গৃহীত করেছে, অ্যাকসেপ্টেড দ্য রিপোর্ট।
এই যে আমি 11টি রিপোর্টের কথা বললাম, সাহায়টা নিয়ে যদি 12টি রিপোর্ট হয়, এই 11টি রিপোর্টের ভেতরে 10টি রিপোর্ট গৃহীত হয়েছে। কোনো সরকার এই রিপোর্টগুলো বাতিল করেনি। কিন্তু 2006 সালে জাস্টিস মুখার্জি কমিশন রিপোর্ট ভারত সরকার বাতিল করে দিয়েছে। আর সাহায় রিপোর্ট, যেটা শুধু গুমনামি বাবার উপরে গবেষণা করার জন্য কমিশন বসেছিল, সেই রিপোর্টও উত্তরপ্রদেশ সরকার গ্রহণ করেছে। তাই আমার কাছে আর কোনো তথ্য নেই যে নেতাজির বিমান দুর্ঘটনাটার বিপক্ষে বলা, বা গুমনামি বা শোলমারি সাধু বা আরও এই যে 6-7 জন সাধু আছে, এদের পক্ষে কিছু বলার আমার কাছে কোনো তথ্য নেই। একদম। আচ্ছা, বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল তারা অনেক সময় আমাদের বিভিন্ন মহাপুরুষদের নিয়ে কথা বলে থাকেন। বিশেষ করে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানানো থেকে শুরু করে সবকিছুই হয়, কিন্তু কোথাও গিয়ে কি মনে হয় যে এটা শুধুই মানে তাদেরকে সম্মান দেখানো হচ্ছে, কিন্তু তাদের যে মূল আদর্শটা সেটা কি আসলে মান্যতা পায়, নাকি শুধুই ওই একটা তারিখের জন্যই এই সম্মানটা? দেখুন, রাজনৈতিক দল আমার যা যা বোঝায় রাজনীতি, লাইক আমিও রাজনীতি করেছি, কিন্তু আমার রাজনীতি আদর্শ ভিত্তিক রাজনীতি। কিন্তু সেই আদর্শ যে রাজনৈতিক দলরা এই রাজনীতি করে, তারা কি কোনো আদর্শ ভিত্তিক রাজনীতি করে, এই প্রশ্ন কিন্তু মানুষের মনে জেগেছে। আজকে রাজনৈতিক দলের কোনো একটি দল নয়, সর্বদলীয় আদর্শ হচ্ছে নির্বাচনে জয়ী হওয়া। যেরম করে হয় নির্বাচনে জয়ী হতে হবে, সরকার গঠন করতে হবে, সেটাই ওদের মূল আদর্শ। এটা একেবারে ওই মানে ছোটবেলায় বাচ্চাদের যেরকম বলা হয় যে তুমি শিখলে কি শিখলে না সেটা জরুরি নয়, কিন্তু তোমাকে ফার্স্ট বা সেকেন্ড হয়ে আসতে হবে, এটা একেবারেই ওরকম। একেবারে। আর আরেকটি বিষয়, সুভাষচন্দ্র বোস নয়, আরো অনেকে, সব রাজনৈতিক দলরা এই সব মহাপুরুষদের নাম ব্যবহার করে, কিন্তু তাদের সম্মান করে না, তাদের আদর্শর বিপক্ষে কাজ করে। নেতাজি সুভাষচন্দ্র বোসকে যদি যথাযথ সম্মান জানাতে হয়, তাহলে ওনার একটি মূর্তি স্থাপিত করে, মূর্তি হয়েছে আমরা খুশি, কিন্তু ওনাকে যদি যথাযথ সম্মান জানাতে হয়, ওনার একটি মূর্তি স্থাপিত করে বা লালকেল্লার মধ্যে একটি সংগ্রহশালা গঠন করে, বা আন্দামান আর নিকোবর দ্বীপের নাম নেতাজি দ্বীপ করে জানানো যায় না। নেতাজিকে যদি সম্মান জানাতে হয়, আপনি যে সম্মান জানাবার প্রয়োজন নেই, আপনি নেতাজির বিরোধিতা করুন, সেটাও আমরা মানতে রাজি। কিন্তু আপনি একদিকে বলছেন আমি নেতাজিকে সম্মান করি, আমি নেতাজির মূর্তি স্থাপিত করেছি, নেতাজির রাস্তায় আমি চলেছি, কিন্তু যখন রাজনৈতিক ক্ষেত্রে দেখা যায় আপনি নেতাজির আদর্শের উল্টো রাস্তায় আপনি চলেছেন। নেতাজি কখনো এই সাম্প্রদায়িক রাজনীতি গ্রহণ করতেন না। নেতাজি স্পষ্টভাবে বলেছিলেন, ওনার লেখাতেই যদি আপনি দেখেন, যে হিন্দু মহাসভা এবং মুসলিম লীগের দ্বারায় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কোনো অবদান থাকতে পারে না, তাই এদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। তাই আজকে সুভাষচন্দ্র বোসকে যদি কোনো রাজনৈতিক দল সম্মান জানাতে চায়, তাহলে আসুন সুভাষচন্দ্র বোসের আদর্শে সেই রাস্তায় হাঁটুন। আপনারা উল্টো পথে হেঁটে আপনি কি করে নেতাজিকে সম্মান জানাবেন? এবং আজকে আমি যা মনে করি, ভারতবর্ষকে যদি রক্ষা করতে হয়, একমাত্র পথ হচ্ছে নেতাজির আদর্শ, এবং সেই আদর্শকে যদি আমরা আজকে ভারতবাসীকে উদ্বুদ্ধ না করতে পারি, ভারতবর্ষ আর থাকবে না। পাকিস্তান হয়ে গেছে, বাংলাদেশ হয়ে গেছে, বাংলা যে পশ্চিম বাংলা বেরিয়ে যাবে, মহারাষ্ট্র বেরিয়ে যাবে, সাউথ বেরিয়ে যাবে, উত্তরপ্রদেশ বেরিয়ে যাবে, তাহলে ভারতবর্ষ কি শুধু উত্তরপ্রদেশই থাকবে? এই প্রশ্ন কিন্তু আজকে উঠেছে। তাই নেতাজিকে আপনি 15ই অগস্ট আসছে, এই যে 15ই অগস্ট আমরা স্বাধীনতা দিবস পালন করছি, কিন্তু এর সাথে সাথে আমাদের এটিও চিন্তা করতে হবে যে আমাদের দেশ বিভক্ত হয়েছিল, এত মানুষ যে রক্তপাত করেছিল, এত মানুষ যে ফাঁসির মঞ্চে গিয়ে দাঁড়িয়েছিল, দুখণ্ডিত ভারতবর্ষের জন্য নয়, সাম্প্রদায়িক রাজনীতির জন্য নয়,
এই হিন্দু মুসলমান মন্দির মসজিদের জন্য নয়, ঐক্যবদ্ধভাবে। আপনি জানেন আজাদ হিন্দ ফৌজেতে রান্নাঘর একটি ছিল, সেই রান্নাঘরে হিন্দু মুসলমান শিখ ঈসাই বৌদ্ধ জৈন একই রান্নাঘরে থেকে রান্না খেতেন। আর নেতাজি এটি কি করে করতে পেরেছিলেন? এখন সেই ভাবমূর্তি, সেই পার্সোনালিটি হয়তো আজকে বর্তমান ভারতবর্ষে কোনো নেতার নেই, আর সেটা আমাদের দুর্ভাগ্য। তিনি সন্ধে ভোজনে যখন বসেছিলেন, তিনি মুসলমান কিচেন থেকে খানসামাকে ডেকে পাঠিয়েছিলেন যে ইধার আইয়ে, যে आपका क्या बन रहा है, क्या खाना बन रहा है? गोश्त बन रहा है साहब। बोले ठीक है, एक पीस गोश्त हमको ले आइए आप। হিন্দু কিচেন থেকে যে হিন্দু রান্না করছিল যে তাকে ডেকে পাঠালেন, বলে কি রান্না হচ্ছে আপনার ঘরে? বলে না, মাংস রান্না হচ্ছে। বলে একটা টুকরো নিয়ে এসো। শিখ ঈসাই কিচেন থেকেও একটা একটা করে মাংসের টুকরো নিয়ে এলো। উনি তারপর একটা বড় কাটোরা চেয়ে পাঠালেন, তার ভেতরে সব মাংস উনি মিক্স আপ করে দিলেন। তারপরে মুসলমান খানসামাকে বললেন, মুসলমান গোশ্ত নিকালিয়ে এদেরসে। হিন্দুকে বললে, তুমি তোমার হিন্দু মাংস এখান থেকে বার করো। বলি এ তো নাম মুমকিন হয়, পসিবল নেই, এ তো হাম নেই সকেগা। বলে তাহলে এই যে আমার যে শিরা আছে, এই শিরা যদি আমি কাটি, লাল রক্ত আমারও বেরোবে, তোমারও বেরোবে। তাই উনি দেখেছিলেন যে আজাদ হিন্দ ফৌজ যদি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়, ঐক্যবদ্ধভাবে না করলে হবে না। তাই কিচেন এক করে তারা একসাথে শুতো, একসাথে খেত, একসাথে লড়ত। এবং আরেকটি বিষয় যেটা আজাদ হিন্দ ফৌজে হয়েছিল, উনি যে জয় হিন্দ স্লোগান, সেটা আমরা অনেকেই আজকাল জয় হিন্দ বলি, আর সব নেতারা দেখি মানে ভাষণ দিচ্ছে তারপর জয়, কিন্তু তারা কি জয় হিন্দের অর্থটা কি ওনারা বোঝেন? জয় হিন্দ শুধু বললে হবে না, জয় হিন্দ মানে ঐক্য, জয় হিন্দ মানে ইউনিটি, জয় হিন্দ মানে বিভাজন নয়, জয় হিন্দ মানে সাম্প্রদায়িকতা নয়। সেটা কি বোঝেন ওরা? সাম্প্রদায়িক নেতারা জয় হিন্দ বলছে, তাদের বলা উচিত নয়। আরেকটি বিষয়, উনি মহিলাদের যে সম্মান দিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজে, আজকে সেটাও আমরা দিয়ে উঠতে পারিনি। 40-এর দশকে উনি রানী অফ ঝাঁসি রেজিমেন্ট গঠন করেছিলেন এবং মহিলাদের একই সম্মান দিয়েছিলেন, ইকুয়াল স্টেটাস লড়াই করার, ভারতবর্ষের স্বাধীনতার যুদ্ধে লড়াই করা। আপনি শুনেছেন ক্যাপ্টেন লক্ষ্মী সাইগলের কথা। তো কিভাবে উনি এ করেছিলেন? আরেকটি বিষয়, এই যে আজকাল অনেকেই নেতৃত্ব দেবার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে, সুভাষচন্দ্র বোস যখন আজাদ হিন্দ ফৌজ রিট্রিট করছিল, আপনি জানেন আজাদ হিন্দ ফৌজ ওখানে যে হিরোশিমা নাগাসাকিতে যে অ্যাটম বম পড়ে গেল, তো জাপানকে সারেন্ডার করতে হলো। আবার আরেকটি ভুল ইতিহাস, আজাদ হিন্দ ফৌজ এবং আজাদ হিন্দ সরকার আজকের তারিখ পর্যন্ত এ করেনি, আত্মসমর্পণ করেনি, সারেন্ডার করেনি। জাপান করেছিল, যেহেতু জাপান সাপোর্ট দিচ্ছিল বলে আজাদ হিন্দ ফৌজকে রিট্রিট করতে হলো। তো নেতাজি আজাদ হিন্দ ফৌজ এবং রানী অফ ঝাঁসি রেজিমেন্টের সাথে হাঁটতে শুরু করেন। ওনার পায়ে চোট লেগেছিল, পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে উনি চলছিলেন। এবং লক্ষ্মী সাইগল, এটা আমি লক্ষ্মী সাইগলের মুখে শুনেছি, উনি কানপুরে থাকতেন। আমি যখন কানপুরে পোস্টেড ছিলাম, ওনার বাড়িতে সন্ধ্যা ভোজনের সময় আমি যেতাম। উনি যেসব কথা বলতেন এবং অশ্রু ঝরে পড়তো ওনার চোখ থেকে। তো উনি আমাকে বলেছিলেন যে কি মানে তোমার এই গ্র্যান্ড আঙ্কেল কীরকম মানুষ ছিলেন। আমরা ওনাকে বললাম, দেখুন আপনার চোট লেগেছে, আপনি জিপে করে চলে যান, 200 কিলোমিটার হাঁটতে হবে, আপনি পারবেন না। তখন সুভাষচন্দ্র বোস বলেছিলেন যে আমি তোমাদের নেতৃত্ব দিচ্ছি, তোমরা হেঁটে যাবে আর আমি জিপে করে যাব, এটি সম্ভব নয়। 200 কিলোমিটার ওই পায়ে উনি হেঁটে গেছিলেন রানী অফ ঝাঁসি রেজিমেন্টের সাথে। তাহলে আজকে যারা নেতৃত্ব দিচ্ছে, একটু শুনুন, একটু বুঝুন যে কিভাবে কি কষ্টর মধ্যে দিয়ে গিয়ে আমরা দেশকে স্বাধীন করেছি। সেই দেশকে আপনাদের ধ্বংস করার আপনাদের অধিকার নেই। তাই আপনি যদি সত্যি রাজনীতি করতে চান, নেতৃত্ব দিতে চান, সঠিক পথে হাঁটুন, নেতাজির পথে হাঁটুন। একদমই। এই জায়গাতে একটা বড় প্রশ্ন দাঁড়াচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি নিজের হাতে তৈরি করেছিলেন ফরওয়ার্ড ব্লক, এখন ঠিক কি পরিস্থিতিতে রয়েছে? দেখুন, ফরওয়ার্ড ব্লক দলটি এখনো আছে, প্রতিষ্ঠিত আছে, কিন্তু সেইভাবে ভারতবর্ষের রাজনীতিতে সেইভাবে প্রভাবিত করতে তারা পারেনি।
কয়েকটি বিষয় আছে। দেখুন, কোনো দল যেটি প্রতিষ্ঠিত হয়, যে প্রতিষ্ঠিত করে সে যদি নেতৃত্ব না দিতে পারে সেই দল কিন্তু সফল হয় না। প্রথম 10-15 বছর যে প্রতিষ্ঠিত করেছে তাকে কিন্তু থাকতে হবে, কিন্তু সেই সুযোগ ফরওয়ার্ড ব্লক পায়নি। কেন সুভাষচন্দ্র বোস বিদেশে চলে গেলেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য। আরেকটি কয়েকটা বিষয় আছে। সুভাষচন্দ্র বোস যে কংগ্রেস ছেড়ে দিলেন, মহাত্মা গান্ধী বা পণ্ডিত নেহরু বা সর্দার প্যাটেলের সাথে কোনো ব্যক্তিগত সমস্যার জন্য নয়, এটি ভুল ইতিহাস প্রকাশিত হয়, প্রচার হয়। তিনি বুঝেছিলেন যে কংগ্রেস ভারতবর্ষের মধ্যে সশস্ত্র আন্দোলন করে উঠতে পারবে না। নেতাজির কাছে স্পষ্ট হয়ে গেছিল আর্মড স্ট্রাগল ছাড়া ব্রিটিশদের ভারতবর্ষে থেকে বিতাড়িত করা অসম্ভব। যেহেতু কংগ্রেসের পক্ষে সম্ভব ছিল না, তিনি ছেড়ে দিয়েছিলেন কংগ্রেস, তিনি পদত্যাগ করেছিলেন। মহাত্মা গান্ধীকে খুবই উনি শ্রদ্ধা করতেন। সুভাষচন্দ্র বোসই যখন দক্ষিণ পূর্ব এশিয়ায় আজাদ হিন্দ ফৌজ নিয়ে ইম্ফলের পথে যাচ্ছিলেন, তিনি আজাদ হিন্দ রেডিও মারফত ঘোষণা করেছিলেন ফাদার অফ দ্য নেশন। আজকে আমরা মহাত্মা গান্ধীকে রাষ্ট্রীয় পিতা, ফাদার অফ দ্য নেশন বলি, কিন্তু সেটি প্রথমবার কিন্তু সুভাষচন্দ্র বোস বলেছিলেন। এবং মহাত্মা গান্ধীও সুভাষচন্দ্র বোসকে খুবই স্নেহ করতেন। উনি বলেছিলেন পেট্রিয়ট অফ পেট্রিয়টস। এই যে এই সকল ইতিহাস, এগুলো এখনো যে তরুণ প্রজন্মের কাছে অজানা, পরিবারের সদস্য হিসেবে আপনার ঠিক কি পরিকল্পনা রয়েছে? দেখুন, আমার পক্ষ থেকে আমি তো আর সেইভাবে সরকারকে আমি অনুরোধ করেছি, এখন সরকার না করলে তো আমার কিছু করণীয় নেই। তবে আমার পক্ষ থেকে আমি একটি বই প্রকাশিত করতে চলেছি, বোস, The Relevance of Bose Brothers in 21st Century. The Relevance of Bose Brothers হচ্ছে শরৎচন্দ্র বোস এবং সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোস হতো না শরৎচন্দ্র বোস না থাকলে। তো শরৎচন্দ্র বোস অ্যান্ড সুভাষচন্দ্র বোস। শরৎচন্দ্র বোসের বিষয় চার্লস টেগার্ট, যিনি পুলিশ কমিশনার ছিলেন ব্রিটিশ এর সময়, তিনি লিখেছিলেন। শরৎ বোস উনি লয়ার ছিলেন, ব্যারিস্টার ছিলেন। তিনি লিখেছিলেন শরৎ বোস ইজ লাইক এ স্নেক অন দ্য গ্রাস। মানে উনি ওনার অর্থ দিয়ে, উনি যে আয় করতেন কলকাতা হাইকোর্টে, সেই আয়ের অর্থ দিয়ে তিনি সশস্ত্র আন্দোলনকে সমর্থন করেছেন। আমাদের উডবার্ন পার্কের বাড়িতে স্বাধীনতা সংগ্রামীরা এসে বসে থাকতেন, তাতে মাস্টারদাও আসতেন, সূর্য সেন। এবং এই ঘটনা না বললে হয় না। আমি মানে কীরকম মানুষ ছিলেন শরৎ বোস, যিনি সারা জীবন ওনার ছোট ভাই সুভাষকে সাপোর্ট দিয়েছেন, সমর্থন করে এসছেন। উনি যখন 4টের সময়, 4:30 সময় ক্যালকাটা হাইকোর্ট থেকে ফিরতেন, উডবার্ন পার্কের বাড়িতে সিঁড়ি দিয়ে উঠতেন। সেই সময় ওনার আয় ছিল 15 থেকে 20,000 টাকা দিনে। এটা আমি 30-এর দশকের কথা বলছি। উডবার্ন পার্কে উপরে উঠতেন, স্বাধীনতা সংগ্রামীরা বসে থাকতো, বলল শরৎবাবু আমরা আপনার জন্য অপেক্ষা করে আছি, আপনি অর্থ দিয়ে আমাদের সাহায্য করুন, আমরা বম বানাবো, বন্দুক বানাবো। শরৎ বোস, দেখুন আজকে যদি কেউ আপনার কাছে কিছু চায়, আপনার পকেটে যদি 10,000 টাকা থাকে, আপনি হয়তো 2,000 বা 3,000 ওনাকে দিতে পারেন, পুরো 10,000 তো আপনি দেবেন না। শরৎ বোস ওনার যে আয়, সারা দিনের আয়, সমস্ত অর্থ বার করে স্বাধীনতা সংগ্রামীদের হাতে তুলে দিতেন। এবং ওপরে গিয়ে ওনার স্ত্রী আমার ঠাকুমাকে বলতেন, বিভাবতী বোসকে বলতেন, আমার আজকে কোনো আয় হয়নি, কালকে আবার আমি চেষ্টা করব। এই মানুষ ছিলেন শরৎ বোস। একদমই। যে বইটার কথা আমরা শুনছি, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। ঠিক কি কি জানতে পারবে তরুণ প্রজন্মের থেকে? দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বোসকে যদি বুঝতে হয়, জানতে হয়, ওনার নিজস্ব লেখা পড়ার খুব প্রয়োজন আছে। একদম। নেতাজির ওপরে বহু বই প্রকাশিত হয়েছে, কিছু সঠিক, কিছু সঠিক নয়, অনেক বানানো গল্প, আজগুবি ঘটনা সব বলা হয়, সেটা বাজারে বিক্রি হয়। এই জায়গায় আমি একটু বলে রাখি, একজন লেখক, এটা ভীষণ ব্যক্তিগতভাবে বলছি, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, উনিও নেতাজিকে নিয়ে লিখেছিলেন
এবং সেই বই ছোট থেকে স্বাভাবিক নেতাজি সম্পর্কে জানার প্রত্যেকটা ছাত্রছাত্রীরই ইচ্ছা রয়েছে থাকে, এবং আমিও সেইভাবেই পড়েছিলাম। কিন্তু কোথাও একটা মনে হয় যে সব তথ্য সঠিক নয়, যেটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও পড়াশোনার পরে সেটা হয়তো বুঝতে পেরেছি। তো এই যে জিনিসটা, এটা তো বাজারে চলছে, এটা বেশ কিছু ছাত্রছাত্রী সেগুলো পড়ছেও, এটা তো একটা ভুল ইম্প্যাক্ট ফেলছে ছাত্রছাত্রীর ওপরে। একেবারে। দেখুন, একটা বিতর্ক সৃষ্টি করলে সেটি কিন্তু বাজারে বিক্রি হয়, সেটা সেল করা যায়, তো সেইভাবে অনেক কিছু বেরিয়েছে। কিন্তু নেতাজির যে মূল দুটি বই, আমার মনে হয় স্কুল কলেজের পাঠ্যপুস্তকে কম্পালসারি টেক্সট করা উচিত। প্রথম হচ্ছে ইন্ডিয়ান পিলগ্রিম, আর দ্বিতীয় হচ্ছে ইন্ডিয়ান স্ট্রাগল। এই দুটি বই যারা পড়েছেন তারা নেতাজির ভাবমূর্তি, ওনার আদর্শ, উনি কি ভারতবর্ষ গড়ে তুলতে চেয়েছিলেন, একটি সঠিক আইডিয়া হয়ে যাবে। তো আমার বইটি একটু আলাদা। আমি যেটি তুলে ধরেছি, দেখুন, নেতাজির স্বাধীনতা সংগ্রাম, ওনার আজাদ হিন্দ ফৌজ নিয়ে লড়াই, ওনার কংগ্রেসের যে সভাপতির পদে নেতৃত্ব দেয়া, সেটি তো অনেকেই সকলেই জানে। কিন্তু আজকে 2025-এ দাঁড়িয়ে নেতাজির প্রাসঙ্গিকতা, শরৎচন্দ্র বোসের প্রাসঙ্গিকতা, বোস ব্রাদার্স, তাদের প্রাসঙ্গিকতা কি? বহু মানুষ প্রাণ বিসর্জন দিয়েছে, আমরা খুবই শ্রদ্ধা করি। বহু মানুষ বলিদান দিয়েছে, অহিংসা আন্দোলনের সাথে যুক্ত হয়েছে, কিন্তু তাদের সেইভাবে কি প্রাসঙ্গিকতা আছে 2025-এ দাঁড়িয়ে? একটা কম্পিউটার এজ এখন। কিন্তু নেতাজির যে চিন্তাধারা, উনি দার্শনিক ছিলেন, একজন ভিশনারি ছিলেন। উনি 100 বছর আগে চিন্তা করেছেন ভারতবর্ষ কিভাবে যাবেন। উনি চেয়েছিলেন একটি স্ট্রং মিলিটারি, যেটি কিন্তু হয়নি। স্বাধীনতার পর 1947 সালে আমাদের আর্মি মিলিটারি কিন্তু সেইভাবে মজবুত ছিল না, এখন হয়েছে। আরেকটি বিষয় যেটা নেতাজি চেয়েছিলেন, মহিলাদের সম্মান দেয়া, তাদের বিভিন্ন জায়গায় সঠিক পদে তাদের থাকা। এই কয়েক বছর পূর্বে ইন্ডিয়ান আর্মি, ভারতীয় সৈন্যতে কমিশন মহিলা অফিসারদের করা হয়েছে। 70 সাল আমাদের লেগে গেল, যেটা নেতাজি 40-এর দশকে করেছিল, আমরা সেটা এত বছর পরে সেটি করেছি। আরেকটি বিষয় যেটা আমি বললাম, উনি চেয়েছিলেন ভারতীয় কনসেপ্ট, এটি আমি তুলে ধরছি আমার বইতে, যে ভারতবর্ষকে রক্ষা করতে হলে নেতাজির এই ভারতীয় কনসেপ্টে বুঝতে হবে যে আমি হিন্দু নই, আমি মুসলমান নই, শিখ নই, ঈসাই নই, বৌদ্ধ নই, জৈন নই, আমি ভারতীয়। তারপরে আমি হিন্দু, মুসলমান, শিখ। আমি যদি দেখুন, নেতাজি কিন্তু আধ্যাত্মিক ছিলেন। নেতাজি নিজেকে স্বামী বিবেকানন্দর শিষ্য বলে উনি নিজেকে মেনেছিলেন। তিনি কালীভক্ত ছিলেন। গভীর রাতে, আমি আমার পিতা অমিয়নাথ বোসের কাছে শুনেছি, গভীর রাতে যখন কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিংয়েতে কিছু সমস্যা দেখা দিয়েছে, নেতাজি একটু খুব ডিস্টার্ব মুডে উনি আছেন, উনি গভীর রাতে দক্ষিণেশ্বর মন্দিরে চলে যেতেন এবং ওই মন্দিরে মা কালীর সামনে বসে উনি ধ্যান করতেন। 5 ঘন্টা 6 ঘন্টা ধরে ধ্যান করতেন। সাংঘাতিক একটি শক্তি উনি অর্জন করতেন। কিন্তু উনি ধর্মকে কখনো রাজনীতির সাথে বা স্বাধীনতা সংগ্রামের সাথে মেশায়নি। আরেকটি ঘটনা যেটি আমরা শুনেছি আবিদ হাসানের কাছে, আমার সৌভাগ্য হয়েছিল, আমার খুবই অল্প বয়স ছিল, আবিদ হাসান আসতেন কলকাতায়। আবিদ হাসান যিনি নেতাজির ওই সাবমেরিন জার্নি, 90 দিনের জার্নিতে উনি ওনার সাথী ছিলেন। তো আমি যেটা শুনেছি, সিঙ্গাপুরেতে নেতাজিকে আমন্ত্রণ করে, ওখানে চেটিয়ার কমিউনিটি, খুব বড় তাদের মন্দির আছে, টেম্পল, চেটিয়ার মন্দির। আমিও গেছি সেই মন্দিরে সিঙ্গাপুরে। নেতাজিকে আমন্ত্রণ করেছিল ওখানকার যে হেড প্রিস্ট, যে আপনি আসুন, আমরা কিছু অর্থ তুলে দেবো আজাদ হিন্দ সরকারকে, যাতে আপনি সে যুদ্ধ চালিয়ে যেতে পারেন, কিন্তু আপনি শুধু আপনার হিন্দু অফিসারদের নিয়ে আসবেন। তখন নেতাজি চিঠি লিখে জানান ওনাদের যে আমি খুবই
আনন্দিত যে আপনি আমাকে আমন্ত্রণ করেছেন, কিছু অর্থ তুলে দেবেন। কিন্তু আপনি যে লিখেছেন যে আপনি হিন্দু অফিসারদের নিয়ে আসছেন, আমার আজাদিন ফৌজে কোনো হিন্দু অফিসার নেই, ভারতীয় অফিসার আছে, তার ভেতরে হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই সকলে আছে। এই সকলকে নিয়ে যদি আপনি অনুমতি দেন তাহলেই আমি আপনার মন্দিরে আসব। ওনা অনুমতি দিয়েছে। এবং নেতাজি সুভাষচন্দ্র বোস আবিদ হাসানকে নিয়ে, হিন্দু, মুসলমান, শিখ, ঈসাইকে নিয়ে সেই মন্দিরে প্রবেশ করেছিলেন। এবং আবিদ হাসান আমাদের জানান, উনি ওখানে যে বক্তব্য রেখেছিলেন, মানে ওটা একটা মানে একটা ন্যাশনাল ইউনিটির মানে একটা কিরকম মানে একেবারে মানে পদ্যর মতো, পোয়েমের মতো একটা উনি ভাষণ দিয়েছিলেন। আচ্ছা, উনি যখন প্রবেশ করলেন মন্দিরে, ওনাকে একটা এই সবাইকে টিকা লাগানো হয়, কিন্তু মন্দিরের বাইরেই যখন উনি এলেন তিনি টিকাটা মুছে দিলেন। তো আবিদ হাসান ওনাকে জিজ্ঞাসা করলেন যে আপনি টিকাটা মুছে দিলেন কেন? দেখুন, এটা হচ্ছে একটা হিন্দু মন্দিরে যাওয়ার একটা সাইন। যখন মন্দিরে আমি প্রবেশ করলাম, আবিদ হাসানও টিকা লাগিয়েছিল, কিন্তু মন্দিরের বাইরে এসে আমি কখনো ধর্মকে নিয়ে আসবো না, এখানে আবার আমরা ভারতীয় কনসেপ্ট ফলো করব। ওনাকে দেখে সকলেই টিকাটা মুছে দিলেন। কিন্তু আজকাল রাজনৈতিক নেতারা মন্দিরে যায়, টেলিকাস্ট হয়, মন্দিরে সকলে যেতে পারে, যার যা ধর্ম সে নিশ্চয়ই সেটা সেদিকে যাবে, কিন্তু এই নিয়ে রাজনীতি কেন? টিকা লাগিয়ে আপনি পাবলিক মিটিংয়ে কেন যাবেন? কিসের জন্য? তো এই তাহলে আপনি নেতাজির ভক্ত নয়, তা আপনি নেতাজিকে বিরোধিতা করেন। তাই আপনার কোনো অধিকার নেই নেতাজিকে সম্মান করানো। আর নেতাজিকে যে আপনি সম্মান করেন, এই ভুল তথ্য আপনি কেন তুলে ধরেন? তো এখন এই জিনিসটা বুঝতে হবে। তাই আজকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য আমি আমার বইতে কিছু তথ্য তুলে ধরব, যে নেতাজির যে লেখা সেগুলো আপনারা পড়ুন, ইন্ডিয়ান স্ট্রাগল, ইন্ডিয়ান পিলগ্রিম, এবং নেতাজির যে আদর্শ ছিল ভারতীয় ঐক্য, সেই আদর্শ আপনি মান্যতা দিন এবং ফলো করুন। আপনি দুটি ঘটনার উদাহরণ দিলেন এবং যেখানে বললেন যে নেতাজিও কালী ভক্ত ছিলেন এবং উনি দক্ষিণেশ্বর মন্দিরে যেতেন। বর্তমান প্রজন্ম ধর্ম নিরপেক্ষ বলতে গিয়ে হয় কোথাও নিজের ধর্মকে না মানার একটা প্রবণতা দেখিয়ে ফেলে, অথবা অন্য ধর্মকে অপমান করার একটা প্রবণতা থাকে। তো সেই ক্ষেত্রে এদেরকে সঠিক পথে আনার বা ধর্ম নিরপেক্ষ হওয়া কি, তার সঠিক ডেফিনিশন বোঝানো কিভাবে যাবে? একেবারে দেখুন, ধর্ম নিরপেক্ষতা বা সেকুলার মানে নয় যে আপনি ধর্মকে সম্মান করেন না বা ধর্ম পালন করেন না। আপনি নিজের ধর্ম নিশ্চয়ই পালন করবেন এবং অন্যের ধর্মকে আপনি শ্রদ্ধা করবেন, কিন্তু আমাদের রাষ্ট্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সরকার যখন পরিচালনা হবে বা রাজনৈতিক ক্ষেত্রে একটি রাজনৈতিক দল যখন প্রচার করবে, সেখানে আপনি ধর্মকে আনতে পারবেন একদম। কিন্তু আপনি নিজস্বভাবে মন্দির যেতেই পারেন, কিন্তু টিভি ক্যামেরা নিয়ে কেন? কাকে আপনি দেখাচ্ছেন যে আপনি ধার্মিক? মানে এটা ভণ্ডামি। আমার যেটা মনে হয়, এই ভণ্ডামি বন্ধ হোক। আমিও কালী ভক্ত, আমিও দক্ষিণেশ্বর মন্দিরে যাই, কিন্তু আমি প্রচার করি না যে আমি মন্দিরে গেছি। যে কথা আপনি বলছেন এই প্রচারের প্রসঙ্গেই আসি। খুব রিসেন্টলি আমরা দেখেছি পুরীতে জগন্নাথ ধাম উদ্বোধন হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই জগন্নাথ ধামের উদ্বোধন করলেন এবং সেখানে তার তোড়জোড় থেকে শুরু করে তার উদ্বোধনে বিশাল একটা আয়োজন এবং সবচেয়ে একটা মিডিয়া কভারেজ থেকে শুরু করে সবই হয়েছে। এই যে শব্দটি আপনি বললেন ভণ্ডামি, কোথাও কি এটাও তাই? দেখুন, আমি মাননীয় মুখ্যমন্ত্রী উনি শ্রদ্ধেয়, খুবই মানে ওনার বিষয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু রাজনৈতিক নেতারা, রাম মন্দিরেও তাই হয়েছে। একদম। দেখুন, ধার্মিক সংগঠনের দায়িত্ব হওয়া উচিত এই সব প্রতিষ্ঠিত করা। আপনি ওখানে যেতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হিসাবে নয়। যে যখনই আপনি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন, আপনি ধর্ম নিরপেক্ষতা আপনাকে বজায় রাখতে হবে, না তো আপনি সেই পদে থাকতে পারেন না। আপনি ভারতবর্ষের একটি রাজ্যে মুখ্যমন্ত্রী, আপনি ভারতবর্ষের রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আপনি কখনো ধর্ম, আপনি কি ধর্ম পালন করেন সেটি আপনি প্রচার করতে পারেন না। কেন? এই রাষ্ট্রটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, আমাদের সংবিধানে আছে। তাহলে সংবিধান পাল্টে দিন,
সেটাও প্রচেষ্টা চলছে আমি শুনলাম। সংবিধানে যখন এটা লিখিত রয়েছে, আপনি তার মানে সংবিধানের বিরোধিতা করছেন। এবং বারংবার যে দাবি করা হয় ভারতবর্ষ মানে হিন্দু রাষ্ট্র, অনেক ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক নেতাদের এটা বলতেও শোনা যায় যে হিন্দু রাষ্ট্র, আমাদের বাংলা থেকেই বিভিন্ন নেতারা বারংবার বলে থাকেন হিন্দু রাষ্ট্র, সেটা কতটা সঠিক? দেখুন, হিন্দুরা এখানে বাস করে বলেই যে হিন্দু রাষ্ট্র হয়ে যাবে তা নয়। এখানকার মুসলমান সম্প্রদায়, ঈসাই, বৌদ্ধ, জৈন, এদেরও একই রাইট, ইকুয়াল রাইটস রয়েছে। তো হিন্দু রাষ্ট্র, দেখুন ভারতবর্ষ প্রবাবলি মানে এতে একমাত্র রাষ্ট্র যেটি সেকুলার, ইনক্লুসিভ। আর হয়তো কোনো রাষ্ট্র নেই, অনেক জায়গায় ধর্মটা মেইন ফ্যাক্টর হয়ে যায়, কিন্তু একমাত্র রাষ্ট্র। এই রাষ্ট্রকে ধ্বংস করার যে প্রচেষ্টা চলছে, এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। অনেক ধন্যবাদ, আজকে আপনার থেকে অনেক অজানা তথ্য জানতে পারলাম। অনেক ধন্যবাদ বিকে স্পট ফাইলসের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। নমস্কার, ভালো থাকবেন। আপনারা সকলে দেখতে থাকুন বিকে স্পট ফাইলস। আরো নিত্য নতুন অতিথি নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা, আড্ডা এবং তথ্য সবকিছুই আমরা জানবো। অবশ্যই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন বিকে স্পট ফাইলস।